বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। টানা 13 দিন পর ইরানি ভূখণ্ডে হয়নি মার্কিন হামলা, অস্ত্র ভান্ডারের টান পড়ার কারণেই বিরতি, দাবি নিউ ইয়র্ক টাইমসের। জোর দেয়া হচ্ছে কূটনৈতিক তৎপরতায়। পশ্চিম তীরের সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ ইসরায়েলের। একদিনে আটক 70 ফিলিস্তিনি। সহিংসতার প্রতিবাদে তেল আবিবের বিক্ষোভ। আপাতত রাজনৈতিক আকাঙ্ক্ষা না থাকলেও ভবিষ্যতে দল গঠন করতে পারে ককরোচ জনতা পার্টি। গণ আন্দোলনের মাধ্যমে ভিত তৈরির বার্তা। অস্ত্র সংকটের শঙ্কায় যুক্তরাষ্ট্র, তাই একেবারে নীরবেই ইরানে হামলা বন্ধ করেছে দেশটি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্যাট্রিয়ট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে হামলা। আরেক গণমাধ্যম এক্সিওসের দাবি, কূটনৈতিক তৎপরতা জোরদারেই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। অন্তর্বর্তী চুক্তি ভেঙে সপ্তাহ 2 আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর টানা 13 দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই সামাজিক মাধ্যমে হামলার বিবরণ দিতে দেখা যায় মার্কিন সেন্ট্রাল কমান্ডকে। তবে মার্কিন সময় শুক্রবার তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি। হামলার খবর মেলেনি ইরানি কোনো গণমাধ্যমেও। তবে কি কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র? দুটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অন্তত সেটাই বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমসও এক্সিওস দাবি করেছে, শুক্রবার সামরিক বাহিনীর পাঠানো হামলার পরিকল্পনায় সই করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে হামলা বন্ধ করতে হয় দেশটির সেন্ট্রাল কমান্ডকে। নিউ ইয়র্ক টাইমস বলছে, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠকের পর ইরানে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দাবি, দেশটির প্যাট্রিয়ট ও থার্ড সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ইন্টারসেপ্টরের সংকটে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টারা। হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে এমন শঙ্কা জানান তারা। পাশাপাশি হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন, যার জেরে নীরবেই পিছু হটেছেন ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের খবর, যুদ্ধের আগে মার্কিন ভান্ডারে মজুদ ছিল 2300 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, যার মধ্যে 1400টিরও বেশি ইরান যুদ্ধে খরচ করে ফেলেছে ওয়াশিংটন। উল্লেখযোগ্য মজুদ ফুরিয়েছে থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টরেরও। আরেক গণমাধ্যম এক্সিওস দাবি করেছে, চুক্তির জন্য কূটনৈতিক আলোচনা আরও জোরদারেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, সময়ের সাথে আলোচনায় আরও আগ্রহী হয়ে উঠছে ইরান। তবে কতদিনের জন্য এই হামলা বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে আবারও যে কোনো সময় পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। 15 দিনে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার যুক্তরাষ্ট্র, এমন দাবি দেশটির বিপ্লবী গার্ডসের। আইআরজিসির মুখপাত্র হুসেইন মেহেব্বির জানিয়েছেন, 6 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এই সময়ের মধ্যে 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, 17টি নজরদারি ও অপারেশনাল ড্রোন, শেল্টারের ভেতরে থাকা একটি F-15 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান। এছাড়াও একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী 8টি রিফুয়েলিং বিমানও বিধ্বস্ত হয়েছে আইআরজিসির হামলায়। স্যাটেলাইট ছবি প্রকাশ করে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি গোলা বারুদের গুদাম ধ্বংসের দাবি করেছে তারা। বাহরাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ডেটা সেন্টার। ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অমান্য করায় ওমান উপসাগরে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মোজাম্বিকের পতাকাবাহী একটি লাতিন নামের ট্যাঙ্কারটিকে অকেজো করে দেয়া হয়েছে। জানিয়েছে, ওমান উপসাগরে বারবার সতর্ক করার পরও জাহাজটি অবরোধ ভাঙার চেষ্টা চালায়। এই ঘটনায় একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সেনকম। তাদের দাবি, নতুন করে নৌ অবরোধ কার্যকর করার পর ইরানমুখী মোট 12টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। নির্দেশ অমান্য করায় 2টিকে করা হয়েছে অকেজো। কাস্পিয়ান সাগরে হামলার শিকার হলো একটি ইরানি জাহাজ। হামলায় নিহত হয়েছে এক নাবিক, আরও একজন আহত। এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে ইরান। এমন কর্মকাণ্ডকে শত্রুতাপূর্ণ আচরণ আখ্যা দিয়েছে তেহরান। ইউক্রেনীয় কূটনীতিকদের তলব করে নিন্দা জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজে হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে দাবি করেছে তারা। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউক্রেনের দাবি, রাশিয়ার
রাশিয়ার জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছিল তারা। অভিযোগ সামরিক পণ্য বহন করেছিল নৌযানগুলো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে সহায়তা করছে রাশিয়া। Тисяч військових з Північної Кореї вже з червня готуються у Воронезькій області, щоб їх прийняти. ফিলিস্তিনের সামরিক অভিযান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম তীরে দখলদার ও বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে 2 আইডিএফ সেনা নিহতের জেরে এই নির্দেশ দেয়া হলো। এরপর থেকেই আইডিএফ ও দখলদারদের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকা। হামলার পাশাপাশি একদিনের অভিযানে আটক করা হয় 70 ফিলিস্তিনিকে। এছাড়াও নাবলুজে নতুন করে আরও 763টি আবাসন ইউনিট তৈরির ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনা ও দখলদারদের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর। অবৈধ হাওয়াত গিলাদ বসতির কাছে হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত 70 জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। সেনাদের সাথে পাল্লা দিয়ে নাশকতা চালাচ্ছে অবৈধ দখলদারেরা। নাবলুসে দখলদারদের হামলায় গুরুতর আহত হয়েছে অন্তত 8 জন। একাধিক এলাকায় হামলা করে ফিলিস্তিনিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় দখলদাররা। এছাড়াও জেনিন, ফারাতা, রামাল্লা সহ বেশ কিছু এলাকা থেকে আটক করা হয়েছে 20-এর বেশি ফিলিস্তিনিকে। উত্তর গাজায় আইডিএফ এর আঘাতে প্রাণ গেছে হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল নাসের আল মাকাদমার। হামাসের সশস্ত্র শাখার সদস্য ও হুমকি হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে নাবলুসের দক্ষিণের বসতিতে নতুন করে আরও 763টি আবাসন ইউনিট তৈরির কথা জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ। এছাড়াও নতুন 34টি বসতি স্থাপনের জন্য $434 মিলিয়ন বাজেট অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে খোদ ইসরায়েলিরাই। শনিবার তেল আবিবের জড়ো হন বিপুল সংখ্যক ইসরায়েলি অ্যাক্টিভিস্ট। ফিলিস্তিনি এক গ্রামে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হামলার জেরে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর হয়েছে এই বিক্ষোভ। এ সময় অবিলম্বে পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধের দাবিও তাদের। বিক্ষোভ থেকে আহত 9 জনকে আটক করেছে পুলিশ। গত 2 বছর ধরে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। ইসরায়েলি ড্রোন হামলায় উত্তর গাজায় নিহত হয়েছে অন্তত 3 ফিলিস্তিনি, জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। সংস্থাটির দাবি, বুধবার গাজা সিটির একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতাল ও একটি জ্বালানি স্টেশনে এই হামলা চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে উত্তর গাজায় পৃথক হামলায় 4 হামাস সদস্য নিহত হয়েছে। অক্টোবরে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত 1053 জন ফিলিস্তিনি নিহত, 3406 জন আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাসের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। সিরীয় ভূখণ্ডে ইসরায়েলের অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং তা অবশ্যই বন্ধ করতে হবে। 1973 সালের যুদ্ধের পর ইসরায়েল ও সিরিয়ার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। একই সাথে সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই পূর্ণ সম্মান জানাতে হবে বলে জানিয়েছেন তিনি। জাপোরজিয়ার রাশিয়ার দখলকৃত অংশে বেসামরিকদের লক্ষ্য করে ভয়াবহ হামলার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে। রুশ কর্তৃপক্ষের দাবি, একটি টুরিস্ট ক্যাম্পে চালানো হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে, যার মধ্যে 4 জনই শিশু। এই হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে 19 জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে হামলা হয়েছে আজোভ সাগরের উপকূলে অবস্থিত কিরিলিভকার একটি পর্যটন স্পটে। তবে এই অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। গত 4 বছরের যুদ্ধে 2 দেশের বিরুদ্ধেই রয়েছে বেসামরিকদের উপর হামলার অভিযোগ, যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে কিয়েভ ও মস্কো। জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড মার্চের মধ্যে গাড়ি তুলে দিয়ে হামলা চালানো হলে আয়োজনটিতে অংশ নিয়েছিলেন কয়েক লাখ মানুষ। শনিবারের এই ঘটনায় কমপক্ষে 1 জন নিহত হয়েছেন, আরও আহত হয়েছেন 16 জন। খাদ্যের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের দাবি, তারা হামলাকারীদের শনাক্ত করতে পেরেছে। সন্দেহভাজন অভিযুক্ত বার্লিনের একটি উগ্রপন্থী গ্রুপের সদস্য তিনি। তাকে এখনো গ্রেফতার করতে না পারলেও চলছে অভিযান। হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ।
ভবিষ্যতে ভারতের রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে আলোচিত ককরোচ জনতা পার্টি, তবে আপাতত প্ল্যাটফর্মটির এমন কোনো লক্ষ্য নেই। এখন তৃণমূল পর্যায়ে শক্তিশালী গণ আন্দোলন গড়তেই ব্যস্ত থাকবে সিজেপি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মুখপাত্ররা। এদিকে আন্দোলন প্রত্যাহারের পর ছাত্র জনতার উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছেন তেলাপোকাদের নেতা অভিজিৎ দীপকে। বলেছেন, এখানেই শেষ নয়, এখনো বাকি অনেকটা পথ। রাজনীতিতে না থেকেও ভারতের রাজনীতির আলোচিত নাম ককরোচ জনতা পার্টি। স্যাটায়ার ধর্মী এক অনলাইন প্ল্যাটফর্ম থেকে আন্দোলনের মাঠ। মোটা দাগে গেল 1.5 মাসে পুরো ভারত কাঁপিয়েছে তেলাপোকারা। मंत्रियों के त्यागपत्र नहीं होते हैं भैया, वो यूपीए गवर्नमेंट नहीं है, एनडीए गवर्नमेंट। বিরোধী শিবির এই একযুগে যা করতে পারেনি তাই করে দেখিয়েছে সিজেপি। চাপের মুখে মোদী সরকারের এই প্রথম কোনো মন্ত্রীর পদত্যাগ। জনদাবি আর বিক্ষোভের সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, এমনটাই বার্তা ছিল ককরোচ প্রধানের। টানা 36 দিনের অনশন, ধর্ণা ও প্রতিবাদের পর আপাতত সকল কর্মসূচি প্রত্যাহার করেছে সিজেপি। প্রশ্ন হলো, আবারও কি ভারতের মাঠে নতুন কোন রূপে নামবে তেলাপোকারা? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন মুখপাত্ররা। জানান, এখনই রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে না সিজেপি, তবে ভবিষ্যতে এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি তারা। Movement has to go to the grassroots. দেশে এরই মধ্যে 750 থেকে 850টি রাজনৈতিক দল আছে, কিন্তু যুব সমাজের প্রত্যাশা পূরণে তারা সবাই ব্যর্থ। আমাদের লক্ষ্য এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া, যাতে ক্ষমতায় যে দলই থাকুক না কেন তারা যেন তরুণদের দাবি পূরণে বাধ্য হয়। এদিকে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে দলটির আরেক মুখপাত্র জানান, ভারতে কোনো কিছু নিয়েই কখনো না করা উচিত নয়। এই মুহূর্তে আমি শুধু বাড়ি যেতে চাই, বিশ্রাম নিতে চাই এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। গত কয়েক মাস ধরে বাড়ির বাইরে আছি। 2 মাসে যা ঘটেছে তা নিয়ে ভাবতে চাই। এটি আমাদের জন্য গর্বের, আনন্দের এবং স্বস্তির মুহূর্ত। আন্দোলন সফল হওয়ার পর প্রথমবারের মতো বার্তা দেন টাইফয়েড আক্রান্ত হওয়া ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। I think that's why we were able to deliver as well. পুরো সময়টা সত্যিই খুব কঠিন ছিল, তবে এখন আর কোনো আতঙ্ক নেই। এই সাফল্যেই শেষ নয়, এটা তো সবে শুরু। ককরোচ জনতা পার্টির এখনো অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। That this is just a beginning. The Cockroach Janata Party has a long way to go. রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, আরো অনেক সুদূর প্রসারী হতে পারে ককরোচ জনতা পার্টির সাফল্য। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতা মিললেও থামছে না আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোর আহাজারি। দাবি, মানসিক চাপ ও অনিশ্চয়তা নিতে না পেরেই প্রাণ দিয়েছে তাদের সন্তানরা। চান প্রশাসনিক দুর্নীতি, কতিপয় বেসরকারি কোচিং ও অসাধু চিকিৎসকদের সুষ্ঠু বিচার, নতুবা সন্তানকে শেষ বিদায় জানাবেন না, এ অঙ্গীকার পরিবারগুলোর। পরীক্ষার আগের রাতে পড়ার টেবিলে তাড়াহুড়োয় বইয়ের পাতা উল্টানোর বদলে ছোট্ট এক টুকরো কাগজে কেবল আই এম সরি লিখেই পৃথিবী থেকে বিদায় নেয় 19 বছর বয়সী শেখ সানা। আরও মর্মান্তিক রাজস্থানের আরেক কৃষক পরিবারের ছেলে প্রদীপের গল্প। ছেলের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রায় 28 লাখ রুপির জমি বিক্রি করেন দরিদ্র কৃষক বাবা রাজেশ কুমার। ব্যাংকে ঋণও করেন প্রায় লাখখানেক। প্রথমবার প্রদীপের পরীক্ষা ভালো হওয়ায় সুদিনের অপেক্ষায় দিন গুনছিল অসহায় এই পরিবারটি। কিন্তু সেই পরীক্ষা বাতিলের নির্দেশ কেড়ে নিল তাদের সেই একমাত্র আশার প্রদীপ। যতদিন সুষ্ঠু বিচার না পাবেন ততদিন মৃত ছেলের চিতার ভস্য বিসর্জন দেবেন না গঙ্গায়, জানিয়েছেন বাবা রাজেশ কুমার। लीक होने के कारण প্রশ্নপত্র ফাঁসের কারণে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করে। এমন না হলে আজ আমার সন্তান আমার কাছেই থাকতো। যারা প্রশ্ন ফাঁস করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তারা বাচ্চাদের জীবন কেড়ে নেয়। আমার ছেলের চিতার ছাই এখনো বিসর্জন দেয়নি। যেদিন আমরা সঠিক বিচার পাবো সেদিনই দিব। फैलियर सिस्टम ने ভারতের বহু প্রান্তিক পরিবারের কাছে আদতে আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং প্রজন্মের রদবদলের এক সোনালী সুযোগ এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট এক্সাম। সরকারি তথ্য অনুযায়ী প্রতি বছর অংশ নেওয়াদের মধ্যে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় মাত্র 6% শিক্ষার্থী। মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাজারো শিক্ষার্থীর এই স্বপ্ন কেড়ে নেয় কতিপয় বেসরকারি কিছু কোচিং সেন্টার এবং দুর্নীতিবাজ চিকিৎসক।
हमारी बेटी हमको मिल जाए। আমার সন্তান প্রথমবারের পরীক্ষায় খুব ভালো করেছিল, কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় বসার খবর পাওয়ার পর ও ভয় পেয়ে যায়, আত্মহত্যা করে। ওকে আমরা খুব ভালোবেসে খুব যত্নে বড় করেছিলাম। এক মুহূর্তে ও আমাদের ছেড়ে চলে গেল। প্রশ্ন ফাঁসের কারণে সে ভয় পেয়ে গিয়েছিল আদৌ আর পাশ করতে পারবে কিনা। এই ভয়ই তাকে মেরে ফেলেছে। সিস্টেমের দুর্নীতি, প্রশ্ন ফাঁসের জেরে পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষার অনিশ্চয়তার চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের বিচারের দাবিতে গেল 2 মাস ধরে আন্দোলন বিক্ষোভে অংশ নেয় ভারতের তরুণরা। আন্দোলনে অন্তত 21 শিক্ষার্থীর আত্মহত্যার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। প্রশ্ন ফাঁসের অভিযোগে গেল মে মাসে একজন চিকিৎসক ও কয়েকজন শিক্ষক সহ 13 জন সন্দেহভাজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে সিবিআই। চাপের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। ঘটনা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 8টি মরদেহ। এদের মধ্যে প্রত্যেকেই গুলিবিদ্ধ বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জানা গেছে লেক মিশিগানের পূর্বে অবস্থিত বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়লে জরুরি বিভাগকে জানায় প্রতিবেশীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। বাড়ির ভেতরে ঢুকে খোঁজ মেলে মরদেহগুলোর। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে ছিল শিশুরাও। বয়স ছিল 5 থেকে 15 বছরের মধ্যে। এখনও মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ পুরোপুরি শনাক্ত করা যায়নি। অপমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। তাকে সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে অনুষ্ঠানে ব্রাজিলের প্রভাবশালী অনেক রাজনীতিক অনুপস্থিত ছিলেন। তবে জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার চেয়েও পিছিয়ে রয়েছেন ফ্লাভিও। এদিকে প্রচারণার শুরুতেই বিতর্কে ফ্লাভিও বলসোনারো ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নির্বাচনী প্রচারণায় ব্যবহার এবং ব্রাজিলের ভোটিং ব্যবস্থা নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তোলায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচকদের আশঙ্কা, নির্বাচনে হারলে ফলাফল নিয়ে বিতর্ক তৈরির পথ তৈরি করেছেন ফ্লাভিও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একটি ভবন। এই ঘটনায় গুরুতর দগ্ধ ও আহত হয়েছে কমপক্ষে 21 জন। এদের মধ্যে 19 জনই ফায়ার সার্ভিস কর্মী। জানা গেছে সিটির কুইন্সবোরোতে হয় এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার স্থানীয় সময় সকালে আগুন ছড়িয়ে পড়ে ভবনটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার কাজে গিয়েই নিজেরাই দুর্ঘটনার কবলে পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে পাঠায় চিকিৎসাধীন অবস্থায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, চলছে তদন্ত। ব্যাপক ঝড় বৃষ্টির কবলে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব। দুর্যোগে মৃত্যু হয়েছে 2 শিশু সহ অন্তত 7 জনের। আহত হয়েছে কমপক্ষে 20 জন। কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার দিনভর ঝড় বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, ধসে পড়েছে বহু বাড়িঘর, মোড়ে ভেসে গেছে গবাদি পশু। অন্তত 14টি বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া গেছে। অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লাহোর, কাসুর, ফয়সালাবাদ সহ আরো কয়েকটি এলাকায়। সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে গুজরানওয়ালা ও রাওয়ালপিন্ডিতে। ভয়াবহ দুর্যোগে পানিবন্দী লাখো মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। চরমে পৌঁছেছে জনদুর্ভোগ। উদ্ধার কাজে তৎপরতা রয়েছে জরুরি বিভাগের। টাইফুন নৌলের তাণ্ডবে বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। ক্ষতিগ্রস্ত দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংও। রোববার শুরু হওয়া এই বৃষ্টিপাত স্থায়ী হতে পারে মঙ্গলবার পর্যন্ত। অব্যাহত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সতর্ক করেছে কর্তৃপক্ষ। টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার প্রকোপে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 7 লাখের বেশি বাসিন্দাকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুয়াংডং প্রদেশ। কর্তৃপক্ষ জানিয়েছে 2016 সালের পর থেকে এখন পর্যন্ত আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি, যা ক্রমেই অগ্রসর হচ্ছে স্থলভাগের আরো ভেতরের দিকে। আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি প্রদেশে। মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের মতো সাদা পোশাক, লাল রেবেট ও লাল ব্যান্ডানা পরে 45তম বার্ষিক রানিং অব দ্য বুলসে অংশ নেন শত শত প্রতিযোগী। ফ্লোরিডার কি ওয়েস্টে অনুষ্ঠিত শোভাযাত্রাটি শুরু হয় হেমিংওয়ের প্রিয় আড্ডাস্থল স্লপি জোস ধারের সামনে থেকে। এরপর অংশগ্রহণকারীরা কাঠের তৈরি সার নিয়ে ওল্ড টাউন কি ওয়েস্ট প্রদক্ষিণ করেন। এটি স্পেনের প্যাম্পলোনের বিখ্যাত রানিং অব দ্য বুলসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়। এই শোভাযাত্রার মধ্য দিয়েই শুরু হয় হেমিংওয়ে ডেজ উৎসবের দিনের প্রধান আয়োজন। পরে হেমিংওয়ে লুক অ্যালাইক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 24 জন প্রতিযোগী পাপা 2026 খেতাব জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। নোবেলজয়ী লেখক আর্নেস্ট হেমিংওয়ের জন্মের 127তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উৎসব
পর্যন্ত চলবে রোববার পর্যন্ত। উৎসব জুড়ে তারা জীবন ও সাহিত্যকর্মকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া তুমুল সামরিক সংঘাতে মার্কিন বাহিনীর 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো এসব হামলায় বহু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, সর্বাধুনিক রাডার ও সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং নিহত হয়েছেন 200 জনেরও বেশি মার্কিন সেনা। 25 জুলাই আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি এ দাবি করেছেন। তিনি জানান, গত 8 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে মার্কিন বাহিনীর স্থাপনা লক্ষ্য করে এসব পাল্টা হামলা চালানো হয়। মুহেব্বির দাবি অনুযায়ী ধ্বংস হওয়া মার্কিন সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান, আকাশী জ্বালানি সরবরাহকারী 8টি বিমান এবং 4টি হেলিকপ্টার। সবকটি ঘাঁটিতে থাকা অবস্থায় ধ্বংসের দাবি করা হয়। এছাড়া রয়েছে 17টি নজরদারি ও অভিযান পরিচালনায় ব্যবহৃত ড্রোন, 9টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, 5টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, 6টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষার রাডার সহ মোট 29টি বিভিন্ন ধরনের আধুনিক রাডার ব্যবস্থা। আর স্থাপনার মধ্যে রয়েছে 6টি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, 17টি অস্ত্রের গুদাম, 12টি জ্বালানি ট্যাঙ্ক এবং 4টি হিমার্স রকেট লঞ্চার প্ল্যাটফর্ম। আইআরজিসির মুখপাত্র সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্রের এই অভিযানে সহায়তা করায় যুক্তরাজ্য, উপসাগরীয় দেশ বা অন্য যে কোনো দেশ ইরানের হামলায় বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। বিশেষ করে যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহার করে মার্কিন B-1 বোমারু বিমান পরিচালিত হওয়ায় লন্ডনকে এই সামরিক সহায়তা অবিলম্বে বন্ধ করার তাগিদ দেন তিনি। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলে সৌদি আরবের 2টি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে সৌদি সমর্থিত বাহিনীও ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে, যার ফলে উপসাগরীয় যুদ্ধ ছড়িয়ে পড়েছে এক নতুন ফ্রন্টে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবু অঞ্চলের স্থাপনায় তারা সফল হামলা চালিয়েছে। জিজান শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে রয়টার্সের যাচাই করা ভিডিওতেও। এশিয়া ভিত্তিক জ্বালানি বাণিজ্যের সূত্রগুলো জিজানের তেল সংরক্ষণাগারে ক্ষতির বিষয়টি নিশ্চিত করলেও আরামকো কর্তৃপক্ষ এখনো নীরব। অন্যদিকে অন্যতম প্রধান বন্দর ইয়ানবুতে লক্ষ্য করে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে মোতায়েন গ্রিক সামরিক বাহিনীর প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। কৌশলগতভাবে এই 2টি স্থান অত্যন্ত সংবেদনশীল। হরমুজ প্রণালীতে ইরান অবরোধ আরোপ করার পর ইয়ানবু বন্দরই হয়ে উঠেছিল সৌদি তেল রপ্তানির প্রধান বিকল্প পথ। আর সীমান্ত সংলগ্ন জিজানে রয়েছে দৈনিক 4 লাখ ব্যারেল সক্ষমতার এক বিশাল শোধনাগার। 2014 সালে হুতিরা সানা দখলের পর থেকেই সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ও গৃহযুদ্ধে গৃহহীন, দুর্ভিক্ষ ও সংঘাতের মুখে প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। 2022 সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে সংঘাত কিছুটা কমলেও চলতি মাসে তা কার্যত ভেঙে পড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের মিত্র হিসেবে হুতিরা এই অঞ্চলের সংঘাতে সরাসরি যুক্ত হয়। সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পাশাপাশি হুতিরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে, রিয়াদ সংঘাত বাড়ালে সৌদির সব তেল স্থাপনাই হবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু। ইতোমধ্যে লোহিত সাগরে 2টি সৌদি তেল ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে তারা। এদিকে চরম উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত মে মাসের পর এই প্রথম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের জাহাজ ও স্বার্থ রক্ষায় তারা কঠোর প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। লোহিত সাগরের এই সামরিক মুখোমুখি অবস্থান বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনীতিকে ঠেলে দিচ্ছে এক চরম অনিশ্চয়তার দিকে। ইরানে টানা প্রায় 2 সপ্তাহ ধরে প্রতি রাতে চালানো বিমান হামলা হঠাৎ করে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামরিক অভিযান আরো জোরদার করার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা থেকে পিছিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মূলত ইরানের সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কাই ওয়াশিংটনকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র প্রতি রাতে ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালিয়েছে। জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। পরিস্থিতির অবনতি ঘটাতে ট্রাম্প 24 জুলাই বিমান হামলা আরও বাড়াবার ইঙ্গিত দিলেও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সে অবস্থান থেকে সরে আসেন। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে সতর্ক করে জানান, মার্কিন সেনাবাহিনী কৌশলগতভাবে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম হলেও সেন্ট্রাল কমান্ডের হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ অত্যন্ত দ্রুত নিঃশেষ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এমন উল্লেখযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে থার্ড ও পেট্রিয়ট মিসাইল সিস্টেম। কাতার বা জর্ডানের ঘাঁটি থেকে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদল ও তার মিত্ররা বড় ঝুঁকিতে পড়বে। এছাড়া হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বড় একটি অংশের মধ্যে সংশয় দেখা দিয়েছিল যে সামরিক হামলা বাড়ালেও ইরানকে কোণঠাসা করে আলোচনার টেবিলে বাধ্য করা যাবে না, বরং রাতভর চলা এসব হামলা ইরানি জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে এবং যে কোনো বৈদেশিক হুমকি মোকাবিলায় দেশের ভেতরে জাতীয় সংহতি বৃদ্ধি করেছে। সমুদ্রের বুকে সরু এক জলপথ, সেই পথ দিয়েই প্রবাহিত হয় বিশ্বের 20% জ্বালানি। ইরান যুদ্ধের শুরু থেকেই এই হরমুজ প্রণালীকে ঘিরে মুখোমুখি চিরশত্রু যুক্তরাষ্ট্র ইরান। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে এখনো কূটনৈতিক লড়াইয়ে আবদ্ধ এই দুই পক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নতুন করে অভিযোগ করেছেন, দেশটির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হরমুজ প্রণালীতে নতুন নৌপথ চালুর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এটি সমঝোতা স্মারকের সরাসরি লঙ্ঘন। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ছিল নতুন কোনো নৌপথ চালুর আগে তেহরানের সঙ্গে আলোচনা করা। এই ধরনের বিরোধ মেটাতে ওয়াশিংটন সরাসরি যোগাযোগের একটি ব্যবস্থাও চালু করতে সম্মত হয়েছিল, সেই পথও তারা অনুসরণ করেনি। এদিকে টানা প্রায় 2 সপ্তাহের উত্তেজনার পর 25 জুলাই রাতে ইরানে যুক্তরাষ্ট্রের বড় কোনো হামলার খবর পাওয়া যায়নি। আল জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সারদার জানান, প্রায় 2 সপ্তাহ ধরে টানা হামলার পর 25 জুলাই ছিল ভিন্ন একটি রাত। ইরান শান্তিপূর্ণ একটি রাত কাটিয়েছে। যুক্তরাষ্ট্র হামলা না করলেও হামলা থামায়নি আইআরজিসি। অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক বিমান ও ড্রোন ধ্বংস করেছে তারা। তাদের ভাষ্য অনুযায়ী একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 নজরদারি বিমান, একটি C-17 পরিবহন বিমান, 8টি জ্বালানি সরবরাহকারী বিমান এবং 17টি ড্রোন ধ্বংস করা হয়েছে। যদিও এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে আগের তুলনায় অনেকটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নতুন করে বৃহৎ হামলার হুমকি দিলেও এখন সেটি প্রয়োজন নাও হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেন, তারা এখন আমাদের সঙ্গে কথা বলছে, তারা একটি চুক্তি করতে চায়। আমি মনে করি তারা এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তবে আমি শুনতে প্রস্তুত। আল জাজিরার প্রতিবেদন বলছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। তবে উভয় পক্ষের অবস্থানে মৌলিক পার্থক্য এবং দীর্ঘদিনের অবিশ্বাসের কারণে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইরানের দাবি, সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে তাদের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে এবং ইরান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। তবে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলছে, হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে নয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।